আদরের মুখ থেকে তবুও কথা আসলো না। টিকলি তার অগাধ ধৈর্য নিয়ে আদরের কলার চেপে ধরল। নীল শার্টের ভাঁজে করা কলারটা দুমড়ে মুচড়ে গেল। টিকলির চোখে বিন্দু বিন্দু পানি জমল। কিছুক্ষণ প্রগাঢ় নিস্তব্ধতা চলার পর গাঢ় গলায় টিকলি বলল, কথা বলুন, আমি কেন এক বাক্যে আপনার সাথে এলাম? আমাদের সম্পর্কের নাম কি ডাক্তার? শুধুই প্রেম, ভালোবাসা নয়? কেন আপনার এত ইগো? আর 5টা প্রেমিক পুরুষের মতো আপনি কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারেন না? তবে কি আপনি আমায় ভালোবাসেন না? টিকলির কলার চেপে ধরা হাত দুটোর ওপর আদর হাত রাখল। মনোহর চঞ্চল প্রেমময় চোখ দুটো ভীষণ টিকলি আসক্ত। পরম যত্ন করা গলায় বলে ওঠা হলো, আমি আপনাকে এতটা ভালোবাসি যে ভালোবাসা ভালোবাসি বলে প্রকাশ করা যায় না। বাতাস থমকে গেল। বাহিরের তুমুল বর্ষণে স্তব্ধ হয়ে গেল। নিশ্চল হয়ে এলো পরিবেশ। নিস্তব্ধ হয়ে গেল টিকলির শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। কষ্টের মতো অলৌকিক অভিনব সুখে ভেসে গেল টিকলির হৃদয় ছন্দ। মন তাড়া। টিকলির বুক কেঁপে উঠল। নাম না জানা রোমাঞ্চিত শিহরণের ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর বেয়ে। চোখ দুটোর কপাট বন্ধ করতেই সুখে স্পর্শ আবেগ মিশ্রিত হলো শরীরের রন্ধ্রে রন্ধ্রে। আদর টিকলির কপাল থেকে চুল সরিয়ে নিল। ভীষণ বেকুলতায় গলায় বলল, আপনার এই কপালটা না আমার ভীষণ প্রিয়। টিকলি বন্ধ চোখে বিমূঢ় গলায় বলল, তারপর? আপনার গালের ওই পক্সের ছোট দুটো গর্ত আমার ভীষণ প্রিয়। তারপর? আপনার এই কপালের দুপাশ থেকে শুরু হওয়া কোমর দোলানো দুগাছি চুলগুলো আমার ভীষণ প্রিয়। তারপর? আপনার ওই টিকলো নাক আমার ভীষণ প্রিয়। আপনার সব কিছুই আমার ভীষণ প্রিয়। আপনার ওই পিঠের তিলটাও ভীষণ প্রিয়। নজর কাড়া। টিকলি টপাস করে চোখ খুলল। আদরের ঠোঁটের কোণে তখন দুরন্ত মৃদু হাসি। কিছুক্ষণ শূন্যে আহাম্মকের মতো তাকিয়ে থেকে টিকলি তেজি গলায় বলল, এই, আপনি আমার তিল দেখেছেন কখন? আদর পা বাড়ালো দরজার দিকে। চলে যেতে যেতে বলল, কালো শাড়ির কালো ব্লাউজের ফাঁকে কালো তিলটার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার খুব গোপনে, নির্বিঘ্নে, আপনার অগোচরে। বাইরে তখনও বৃষ্টি থামেনি। সুইমিং পুল থেকে আদ্র আগে উঠল। টায়রা উঠতে গেলেই পিছলা খেয়ে পড়ল। আদ্র হাত বাড়িয়ে দিতে হাত ধরে উঠে এসে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। আদ্র হাত ধরে চোখ মুখ কুঁচকে বলল, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। টায়রা অগ্নিদৃষ্টি সহযোগে তাকিয়ে থাকল কয়েক মিনিট। গটগট পায়ে হাঁটা ধরতে দেখা গেল খানিকক্ষণ দূরে গেটের পাশে ছাউনির নিচে বৃষ্টিতে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে হাওয়াই মিঠাইওয়ালা। টায়রার থমকে যাওয়া দৃষ্টি অনুসরণ করে আদ্র সেদিকে চোখ রাখল। খানিকটা অবাকই হলো এখানে হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে। কিছু পুরনো স্মৃতি মনে করাতেই বোধহয় আজ অসময়ে এই হাওয়াই মিঠাইওয়ালার উদয়। আদ্র ফিসেল হেসে হালকা গলায় বলল, আপনার মনে আছে আপনার সাথে আমার প্রথম দেখা হাওয়াই মিঠাই কিনতে গিয়ে? টায়রা মুখ বাঁকিয়ে বলল, ঝগড়া করে। আদ্র চোখ ঘুরিয়ে বলল, ওই একই কথা। টায়রা ঠোঁট বিকৃত করে বলল, ওই দিনটাই আমার জীবনের কাল। আপনার মতো বধমার্কা মানুষের সাথে সাক্ষাৎ, আর এখন পর্যন্ত সেই সাক্ষাৎ ফেভিকলের মতো চিপকে আছে। আদ্র চোখ বড় বড় করে তাকিয়ে বোকা বোকা গলায় বলল, বধ কি? কী সব আউলফল নাম! আর আমি বধ হলে আপনি বোধি। টায়রা চোখ পাকে বলল, আপনার চেহারায় যে একটা হনুমানের ছাপ আছে আপনি কি জানেন? আদ্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, আর আপনার চেহারায় যে একটা বলদ বলদ ব্যাপার আছে তাকে আপনি জানেন? আপনার চেহারায় গাধার পোস্টার লাগানো আছে। আপনি একটা অসহ্য। আর আপনি বোধহয় আমার জন্য খুব সহ্য। রাত তখন একটা, আকাশ পরিষ্কার, বাঁকা একটা চাঁদ তাতে বিদ্যমান। আদর তড়িঘড়ি করে টিকলির রুমে এলো। ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে আর্জেন্ট ফোন করে ডেকে আনলেন? আমার ভালো লাগছে না ডাক্তার, আমি বাড়ি ফিরতে চাই। আদর বিস্মিত হলো। আমাদের তো আরেকটা দিন থাকার কথা টিকলি, আপনি বুঝতে পারছেন না? আমার মন টানছে না, প্লিজ কথা না বাড়িয়ে চলুন এখন। টায়রাকে কোনো মতে টেনে হিসড়ে ঘুম থেকে তোলা হয়েছে। আদর গাড়ি নিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। টিকলিকে দেখতে ড্রাইভিং সিটে উঠে বসলো। টায়রা ঢুলু ঢুলু পায়ে
পেছনের সিটে বসে মাথা এলিয়ে দিল। আদ্র আর চোখে একবার দেখে নিয়ে টিকলির উদ্দেশ্যে বলল, কি হলো, এভাবে চলে যাচ্ছি কেন আমরা? কোনো সমস্যা হয়েছে টিকলি? টিকলি মাথা নাড়িয়ে না করলো। আদরের দিকে এক ঝলক তাকে নিচু স্বরে বলল, মনটা কু ডাকছে ভাইয়া, মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে। আমার এদিকটা প্রচণ্ড খারাপ, মন যা বলে তাই হয়। গাড়িতে কেউ আর কোনো কথা বলল না। আদর ড্রাইভিংয়ে গভীর মনোনিবেশ করতেই টিকলি আস্তে করে বলল, রাগ করছেন? আদর তড়িৎ বেগে টিকলির দিকে তাকিয়ে ফিসেল গলায় বলে উঠল, রাগ করার মতো কিছু হয়েছে বলে কি আপনার মনে হয়? যদি মনে হয় তবে আমি রাগ করেছি। এর পরিপ্রেক্ষিতে টিকলি আর কোনো কথা খুঁজে পেল না। চুপ হয়ে খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলে জানালায় মাথা রেখে কালো আবরণে ঢাকা সুপ্ত রাত জাগা পরিবেশ দেখে নিল। তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এই মেয়ে প্রচুর ঘুমোতে পারে বলে আদ্রর ধারণা। তা না হলে এই অতর্কিত সিচুয়েশনে কেউ এভাবে নাক ডেকে ঘুমায়? ভাবার কালে ঝাঁকি খেয়ে টায়রার মাথাটা গড়িয়ে পড়ল আদ্রের কাঁধে। আদ্র নাক ছিটকিয়ে ঝটকানা দিয়ে উঠাতে গেলেই আদর খেকে উঠল। ঘুমাচ্ছে দেখতে পারছিস না? ঘুমন্ত মানুষের সাথে এরকম করতে হবে? কাঁধে মাথা রাখছে কি কাঁধে ফসকে পড়ে গেছে? আদ্র ভাইয়ের দিকে পিটপিট করে তাকে বিড়বিড় করে বলল, একজনের রাগ আরেকজনের ওপর ঢালতাছে। ঘড়ির কাঁটা ঘুরছে নিজ গতিতে, কেটে যাচ্ছে সময়, কেটে যাচ্ছে মিনিটের পর মিনিট। টায়রার মাথা ঝুঁকে ঝুঁকে নেমে এসেছে আদ্রের বুকের দিকটায়। আদ্র টায়রার মাথাটা বুক থেকে উঠিয়ে আবার কাঁধে রাখল। অজান্তেই অজ্ঞাত চোখ দুটো ঘিয়ে ধরল টায়রার মুখোজ্জ্বল। স্থির দৃষ্টিতে দেখতে দেখতে কম্পিত হয়ে উঠল হৃদয়। রাস্তার দুপাশের গজারি গাছগুলো ছাড়িয়ে যেতে যেতেই মন বলল, রেখে গেলাম কতক স্মৃতি, আবার কবে ফিরে আসা হবে না জানি। টিকলি জানালায় মাথা ঠেস দিয়েছিল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। আদর হাত বাড়িয়ে টিকলির মাথা জানালা থেকে উঠিয়ে জানালার কাঁচ লাগিয়ে দিল। টিকলি অসহায় চোখে আদরের দিকে তাকাতেই আদর স্নেহ ভরা গলায় বলল, ঘুম পাচ্ছে? টিকলি উত্তর দিল না। কেমন করে যেন মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁও না নাও না। আদর টিকলির মাথাটা নিজের কাঁধে রাখল সযত্নে। এই তো দ্বিতীয়বার কাছে আসা, ভালোবাসার মানুষটার সংস্পর্শ পাওয়া, খুব কাছে থেকে গায়ের গন্ধ নেওয়া, নিঃশ্বাসের শব্দ গোনা। প্রথমবার কাছে আসাটাও ছিল এই বদ্ধ গাড়িতে। অভিমানী টিকলির কান্নাময় পাগলামিতে অতিষ্ঠ হয়ে আদর তার মাথাটা আলগোছে রেখেছিল বুকের কিনারায়। সুন্দর সুন্দর দিনগুলো কেন সবসময় সুন্দর থাকে না? কেন হারিয়ে যায় অতীতের পাতায়, বর্তমানের বেড়া জালে, ভবিষ্যতের অনিশ্চয়তায়? আদর খুব আড়ালে টিকলির চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। বুঝল না কেউ, জানল না কেউ, শুধু জানল আদরের দগ্ধ হৃদয়। টিকলির চোখের পাতা বন্ধ। আদর গাড়ি চালাতে চালাতেই গাইল দুলাইন, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আদ্র তখন অবধি তাকিয়েছিল শ্যামল মুখশ্রীর টায়রার দিকে। শ্যামলা মানুষগুলো একটু বেশি মন কাড়া হয়। এদের একবার নজরে বন্দি করলে বোধ হয় সহজে মুক্ত করা যায় না। আদরের গান শুনে আদ্রের দৈবাত আবার মনে হলো লাইনটা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। টিকলি ঘুমিয়ে পড়েছে। ইস, কি মোক্ষম সময় ছিল আদরের কণ্ঠে গান শোনার, কিন্তু শুনতে পেল না। ভাগ্যটা বুঝি খারাপ। টিকলি ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে। আদর মুচকি হাসল, গলা ছেড়ে ধরল গানের পরের লাইনগুলো। গাড়ি থেমেছে ঠিক সেই স্থানে যে স্থান থেকে শুরু হয়েছিল যাত্রা। আদ্র ব্যাগ বের করেছিল গাড়ির ব্যাক সাইড থেকে। টায়রা পাশে দাঁড়িয়ে হাই তুলতেই ধমকে আদ্র বলল, আরে আর কত ঘুমাবেন? এই ঠেলাগাড়ি মার্কা শরীর নিয়ে একটু হলেও তো হেল্প করতে পারেন নাকি? মনে দয়ামায়া নেই? টায়রা আবার হাই তুলল। নিজের ব্যাগটা হাতে নিয়ে 2 কদম এগিয়ে গিয়েও পেছনে ফিরে আসলো। আস্তে করে বলল, শুনুন। টায়রা হঠাৎ এত সুন্দর ডাকে আদ্র স্তব্ধ হয়ে গেল। বোকা বোকা চোখে তাকিয়ে থাকতেই টায়রা ঠোঁট টিপে হেসে বলল, বধ মানে বোকা, অ্যাজ লাইক অ্যাজ রাম ছাগল। আদ্র চোখ গরম করে তেজিয়ান দৃষ্টিতে তাকালো। আঙুল তুলে শাসনের ভঙ্গিতে বলল, এক মাঘে শীত যায় না ফুটা টায়ার।
টায়রা বাতাসে চুল উড়ানোর ভঙ্গিতে পা বাড়ালো সামনের দিকে। টিকলি ব্যাগ হাতে এগিয়ে যাচ্ছিল। আদর গাড়িতে ঠেস দিয়ে টিকলির যাওয়ার পানেই চোখ রেখেছিল। একটুকে অশ্রুসিক্ত ছিল চোখ দুটো। জল জল করছিল কি চোখের ভেতরের মধ্যিখানের মণি দুটো। কয়েক কদম যেতেই টিকলি পেছন ফিরে তাকালো। আলতো করে মাথা দুলাতেই আচম্বিতে চশমার আড়ালে পড়ে গেল কয়েক ফোঁটা নীর। শীতল অম্বু। গালে চেপে গেল বাড়ির দাগ। টিকলি ব্যাগ মাটিতে ফেলে এক দৌড়ে আদরের কাছে গেল। আদরের গভীর সন্নিপাতিক হতে আদর রুদ্ধ গলায় খুব আস্তে করে বলল, একবার জড়িয়ে ধরবেন? টিকলি যেন এই কথাটি অপেক্ষায় ছিল। পা উঁচু করে জড়িয়ে ধরল আদরের গলা। তৃতীয়বার এতটা কাছে আসা, কিন্তু প্রথমবার এতটা নিবিড় বন্ধনে আবদ্ধ করা, জড়িয়ে ধরা, নিজের করে রাখার আকুলতা। আমাদেরকে আবার দেখা হবে ডাক্তার, এভাবে কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটানো হবে। ইস ডাক্তার, আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। সময়গুলো মুঠোবন্দি করে রাখেননি, রাখলে আমার আর যেতে হতো না। আদরা হালকা গলায় হাসল। গম্ভীর, কঠোর, স্বল্পভাষী ভারেক্কি মনের আদরের চোখের পাপড়ি ভিজে উঠল। সত্যি কি দেখা হবে, নাকি সামনে ওত পেতে আছে অন্যরকম ভয়ানক কিছু? টিকলিকে আরেকটু শক্ত করে ধরে আদর কাঁপা কাঁপা গলায় বাচ্চামো করে বলল, আই এম সরি আদর, খুব খুব সরি। অতীতে যা খারাপ হয়েছে তার জন্য সরি, ভবিষ্যতে যা খারাপ হবে তার জন্য সরি। দিনের অগ্রভাগের রুজ্জ কিরণে চারিপাশে পরিষ্কার। রাতে বৃষ্টি হয়েছে, অথচ এখন ভাবসা গরম। গরমে ভিজে উঠেছে ঘাড়, গলার কিছু অংশ। খোলা চুল লেপ্টে আছে গলার সাথে। শায়লা আক্তার মেয়ে পালানোর শোকে চোখ মুছতে মুছতে কোনো কারণে মেয়েদের ঘরে আসছিলেন। ঘরে পা রাখতে তিনি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মুখের বুলি হারিয়ে ফেললেন অজ্ঞাতভাবে। তাকে যেন বোবায় ধরল। হাজার চেষ্টা করেও কথা ফোটাতে পারলেন না মুখে। তিনি খানিকটা অচেতন পায়ে হেঁটে মেয়েদের বিছানার সামনে গেলেন। নিজের পায়ে হালকা চিমটি কাটতেই দেখলেন বিছানায় সত্যি তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। তিনি চমকে উঠলেন। রাতের আধারে পালিয়ে গেল, আবার পরের রাতের আধারেই ফিরে এলো। শায়লা আক্তার সকল ভাবনার সুতো ছিঁড়ে টায়রার গায়ে ধাক্কা দিলেন। টায়রার চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে উঠে বলল, কি হয়েছে মা? তোরা কে? টায়রার চোখ খুলে মাকে দেখে আবার চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ঘুমিয়ে যেতে যেতে বলল, তোমার মেয়ে। শায়লা আক্তার তৎক্ষণাৎ চিৎকার দিলেন। গলা ফাটানো চিৎকারে বলে উঠলেন, তোরা কিভাবে এলি? শায়লা আক্তারের চিৎকারে টিকলি জেগে উঠল। টায়রা যথা সম্ভব বিরক্তকর মুখে উত্তর দিল, আমরা আবার কখন কোথায় গিয়েছিলাম? আমরা তো এখানেই ছিলাম। শায়লা আক্তার অগ্নি সহযোগী চোখে তাকিয়ে টায়রার গালে থাপ্পড় মেরে বললেন, ওঠ ওঠ বলছি, মজা হচ্ছে আমার সাথে? মায়ের অত্যাচারে টায়রা উঠে বসলো, ঠোঁট উল্টে বলল, সত্যি বলছি মা, আমরা কোথাও যাইনি। আমরা তো কালকে বাথরুমে লুকিয়েছিলাম, তোমাদের সাথে চোর পুলিশ খেলছিলাম। দেখলাম তুমি আর বাবা ধরতে পারো কিনা, কিন্তু আফসোস তোমরা ধরতে পারলে না। তাই রাতের বেলা বাথরুম থেকে চুপি চুপি বেরিয়ে এলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। শায়লা আক্তারের চিৎকারে দরজায় এসে দাঁড়িয়েছেন জামিলুর রেজা। মেয়েদের দেখে রীতিমতো তার চোখ কপালে। টায়রার মুখে আফসোসের দুঃখী ভাব। শায়লা আক্তার টায়রার মাথায় থাপ্পড় মারলেন। রাগী গলায় বললেন, আর একবার আমার সাথে ফাইজলামি করলে বাসা থেকে বের করে দেব। বিয়ে দিয়ে তারপর বের করো, এখন বের করলে আমি কোথায় যাব বলো? আমি তো তোমার মেয়ে, একটু তো মায়া দয়া করো। শায়লা আক্তার চেঁচিয়ে উঠলেন, টায়রা, তোর গালে আমি ঠাস করে চড় মারব। ধৈর্যের বাঁধ ভেঙে দিছস বেয়াদব। ঠিকমতো বল, কখন এলি, তোরা কিভাবে এলি? টায়রার দাঁত কেলিয়ে আবারও দায়সারা জবাব, যেভাবে গিয়েছিলাম সেভাবেই ফিরে এসেছি। করকরে রোদের উষ্ণতায় পিঠে মেখে আদর ঘুমাচ্ছিল। প্রচণ্ড গরমে গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলা হয়েছে বিছানার আরেক কোনায়। হঠাৎ উন্মুক্ত পিঠে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আদরের পাতলা ঘুম ছুটে পালালো। মুখ ঘুরিয়ে তাকাতেই বিছানার পাশে মাকে বসে থাকতে দেখা গেল। তার চোখ অবাকের সাগরে নিমজ্জিত। হাবুডুবু খেতে খেতে ডুবে যাচ্ছে তার কিয়ং উপলব্ধির সম্পূর্ণ মস্তিষ্ক। মনোরা খান বিস্ময়তার সাথে প্রশ্ন করলেন, কখন এলি বাবা? আদর ঘুম জড়ানো কণ্ঠে জবাব দিল, রাতে। মনোরা খান জোরপূর্বক হেসে বললেন, হাসপাতালে যাবি না? না, আজ ছুটি।
মনোয়ারা খানের কপাল কুঁচকে গেল। তিনি আর একটুও প্রশ্ন করলেন না। চোখের সামনেই যেন দেখতে পেলেন কিছু সময় পরের প্রলয়, নাম না জানা বিপদের গন্ধ পেল মাতৃহৃদয়। আজিম খান নাকের ডগায় চশমা ঝুলিয়ে সোফায় বসে পত্রিকা পড়ছেন, হাতে কড়া লিকারের এক কাপ চা। চায়ের কাপে চুমুক দিয়ে সামনে তাকাতেই তিনি বড় পুত্রকে আবিষ্কার করলেন। বড় পুত্রের ঠিক পেছন পেছন ভেজা বেড়ালের ন্যায় গুটি গুটি পায়ে হেঁটে আসছে তার ছোট পুত্র। আদর টেবিলের দিকে পা বাড়ালে আজিম খান গম্ভীর সুরে বললেন, দাঁড়াও। আদর দাঁড়িয়ে পড়ল। আদ্র পা টিপে টিপে চলে যেতে নিলেই আজিম খান উচ্চ কণ্ঠে বললেন, আমি দাঁড়াতে বলেছি, কথা কানে যায়নি? আদ্র তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। স্যার আরেকবার চুমুক দিয়ে পত্রিকা ভাঁজ করলেন আজিম খান। ছেলেদের দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্রের দিকে প্রশ্ন ছুড়লেন, কোথায় গিয়েছিলে? আজকাল কোথায় যাওয়ার আগে বলে যাওয়ার প্রয়োজন মনে করো না নাকি? আদর উত্তর দেওয়ার আগে আদ্র ফট করে বলে ফেলল, ভাইয়া তো হাসপাতালে ছিল, 24 ঘন্টা ডিউটি। আজিম খান তেজস্বী দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল, তুমিও গিয়েছিলে হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে? তোমারও বুঝি 24 ঘন্টা ডিউটি ছিল? আদ্র মাথা নিচু করে ফেলল। আদরের দিকে লুকিয়ে তাকাতে আদর চোখ বন্ধ করে আশ্বস্ত করল। বাবার দিকে তাকিয়ে বলল, একটু ঢাকা থেকে বাইরে গিয়েছিলাম। সেটা নিশ্চয় বলে যাওয়ার প্রয়োজন ছিল? আদর নির্বিকার কণ্ঠে বলল, আমি ওখানে পৌঁছে মাকে ফোন করে বলেছিলাম। আজিম খান আদ্রের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগ দেখিয়ে বললেন, তুই কেন গিয়েছিলি? আদ্র মিনমিন করে বলল, ভাইয়া গিয়েছিল তাই। ভাইয়া যা করবে তাই করতে হবে, বাবা মাকে বলার প্রয়োজন নেই। আদ্র মনোয়ারা খানের দিকে অসহায় চোখে তাকালো। মনোয়ারা খান এসে ঝাড়ি দিয়ে বললেন, ওর সাথে এমন করছো কেন? বেচারা বাচ্চাটা আমার, আয় বাবা খেতে বস। ইস, একদিনে আমার 2 ছেলের মুখ শুকিয়ে গেছে। আজিম খান চোখ পাকিয়ে দাঁত কিরমির করে বললেন, এই অসভ্য মহিলার জন্যই আজ আমার মান সম্মান সব জ্বলে যাচ্ছে। এত আদিক্ষেতা কিসের? হ্যাঁ, ছেলে কি তোমার একারই আছে? মনোয়ারা খান কোনো উচ্চ বাস্ত না করে আদ্রকে নিয়ে টেবিলে বসালেন। আদর ভুরু কুঁচকে বাবার দিকে তাকিয়ে বলল, মান সম্মান জ্বলে যাচ্ছে? আজিম খান দাঁত কর্মর করে বললেন। মনোয়ারা খান আদরকে জোর করে ধরে নিয়ে টেবিলে বসাতে আদর আকস্মিক বলে বসল, বাবা আমি বিয়ে করতে চাই। আজিম খান আশ্চর্য হয়ে পড়লেন যে এমন না, তবে মনোয়ার খান আশ্চর্যের থেকে আশ্চর্য হয়ে গেলেন। জামিলুর রেজা কল দেওয়ার পরেও তার মনে কিঞ্চিত আশা ছিল যে ছেলে তার এমন কাজ করতে পারে না, কিন্তু ছেলের এহেন ধারার কথা তো সব ভাবনা ঘুরিয়ে দিচ্ছে। আজিম খান ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসলেন। উপহাসের সুরে বললেন, এতদিন জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারলাম না, আর আজ নিজে থেকে এসে নির্লজ্জের মতো বলছে বাবা আমি বিয়ে করব। আদর রুটির ছিঁড়ে মাংসের ঝোলে ভিজিয়ে খেতে খেতে উত্তর দিল, আগে মনের মানুষ পাইনি, এখন পেয়েছি। আজিম খান ছেলের বেহায়াপনা দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেলেন। বসার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে নিভা। মাত্র ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েছে। এত চিৎকার চেঁচামেচির আওয়াজ যে শুনে সাথে আদর আদ্রকে এই সময় দেখে রীতিমতো তার আত্মা লাফিয়ে উঠল। মনে পড়ে গেল ঘুমের ঘোরে মুখ ফসকে বলে দেওয়া কথাটা। ওদের তো 2 দিন থাকার কথা ছিল। কথাটা বিড়বিড় করতে শোনা গেল আজিম খানের গোমট কণ্ঠস্বর। লজ্জাশরমের মাথা খেয়ে তিনিও জানতে চাইলেন, কে সেই মনের মানুষ? আদর খানিক থামল। কিছুক্ষণ পর আস্তে ধীরে রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দিল, জামিলুর রেজার মেয়ে টিকলি রেজা। চোখের পলকে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সাজানো সকল পরিকল্পনা। আদরের বলে দেয়া কথাটা বসার ঘরে ব্লাস্ট হওয়ার মতো কানে লেগে গেল সবার। আদ্র খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। মনোয়ারা বেগমের অক্ষি কোটর থেকে বলের ন্যায় কালো মণিওয়ালা চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। বসার ঘরের দরজার সামনে থাকা নিভা চোখ মুখ কুঁচকে আর একটা ব্লাস্টার অপেক্ষা করছে। মিনিট 2 থমথমে নীরব পরিবেশ অতিক্রম করার পরই দ্বিতীয় ব্লাস্ট ঘটে গেল। আজিম খান সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। ভীষণ রকম রাগের শরণার্থী হয়ে কাঁপতে কাঁপতে বললেন, কখনো না, ওই মেয়েকে আমি কখনো এই বাড়ির বউ হিসাবে মানব না। আদরও খাওয়া ছেড়ে উঠে পড়ল। বাবার দিকে তাকে অকপটে বলল, কেন মানবে না? দোষ কি? 15 দিনের প্রেগনেন্ট, এটাই দোষ? 15 দিন কোনো রেডিমেড বাচ্চাও যদি থাকে তবু আমি টিকলিকে বিয়ে করব, নসে তো আর কাউকে নয়।
আজিম খান তাজ্জব বনে গেলেন। চমকে যাওয়া চোখ দুটো নিয়ে ছেলের পানে তাকিয়ে থাকার কালেই ছেলেটা আরও একটি চমকপ্রদ কথা বলল। এই যুগে এসে এখনও কিভাবে অশিক্ষিতদের মতো আচরণ করতে পারো তোমরা? 15 দিনের কেউ প্রেগনেন্ট হয়? নিদারুণ অবাকতায় ঘেরা চোখ দুটো নিয়ে আজিম খান বলে উঠলেন, মেয়েটার যদি কোনো দোষ নাও থাকে তবু মেয়েটাকে এই বাড়ির বউ করে আনবো না। ওরকম অভদ্র বাপের বেটিকে এই বাড়ির বউ করার চিন্তা আমি জীবনও করি না। তাতে যদি তুমি সারা জীবন বিয়ে না করো তাতে আমার কোনো আফসোস নেই। আমার ছোট ছেলে আছে, এক ছেলেকে বিয়ে না করালে আমার দুঃখ হবে না। আদর কাঁধ ঝাঁকিয়ে বলল, আচ্ছা তাহলে তোমার ছোট ছেলেকে বিয়ে করাও। আমি করলাম না বিয়ে তো কি হবে, আমার দিন চলবে না নাকি? প্রচণ্ড রাগ নিয়ে আদর চলে গেল। বাপ ভাইয়ের কথা শুনে গলায় খাবার আটকে গেল আদরের। হেঁচকি তুলে সে আদরের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, লে হালুয়া, হয়ে যাচ্ছে আমার বাল্য বিয়া। আবার আমাকে নিয়ে কেন টানাটানি? সবসময় মাঝখানে থেকে আমি ফাঁসাতে পড়ি, দূর ভাল লাগে না। আদ্র কাঁদো কাঁদো মুখ করে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। মনোহরা খান স্তব্ধ হয়ে রোবটের ন্যায় শুধু সবকিছু অবলোকন করে গেলেন, কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। খাওয়ার পাট চুকিয়ে নিভা ছাদে ছুটল, বুকে হাজারো বাসনা, শেষবেলায় দেখে যাওয়া অসীম প্রয়াস। ছাদে যাওয়ার আগেই পার করতে হয় ব্যাচেলার বাসার দরজা। নিভা সেখানে থমকে দাঁড়ালো। একবার ভাবলো ছাদে গিয়ে লাভ কি, এ সময় তো রাহুল ছাদে থাকে না। আর একবার ভাবলো দরজায় নক করি। পরক্ষণে ভেতর থেকে মনটা সিসি করে বলল, ব্যাচেলার বাসায় নক করবি? সিসি, নিভা তোর এত অধপতন। নিভার মন খারাপ হয়ে গেল। ঘোমটা মুখে চলে আসতে নিলে একটা কাজ করে বসলো সে। দরজায় হালকা টোকা দিয়ে দৌড়ে উপরের সিঁড়িতে উঠে গেল। খানিক বাদে দরজা খোলার শব্দ হলো। নিভা উকি ঝুঁকি মেরে দেখল পেট অবধি গেঞ্জি উঠিয়ে পরনের লুঙ্গি গিট্টু দিচ্ছে নয়ন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিভা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। কাউকে না দেখে বিরক্ত হয়ে একটা গালি দিয়ে নয়ন বলল, কোন শালে দরজায় এমনি নক কইরা জায়গা? আমি শালায়। নিভা দাঁত বের করে হাসতে হাসতে বলল। নয়নের চক্ষু চরক গাছ। নিভা বলতে ধরলো ভাইয়া, তার আগে মুখের সামনে ঠাস করে দরজা লাগিয়ে ভেতরে চলে গেল সে। কিছুক্ষণ শূন্যে আহাম্মকের মতো চেয়ে থাকলো নিভা। প্রচণ্ড বিস্ময়ে বাকি দুটো সিঁড়ি পার করে দরজার সামনে গিয়ে আবারও আস্তে করে টোকা দিল। খানিক বাদে নয়ন এসে দরজা খুলে হি হি করে একটা হাসি দিল। পরনে তার এখন লুঙ্গির বদলে প্যান্ট এসেছে। নিভা পিটপিট করে তাকে ঠোঁট চেপে হেসে দিল। নয়ন খুব ভাব মেরে ভুরু নাচিয়ে বলল, কি ম্যাডাম, পিঁপড়ার বাড়িতে যে হাতির পাড়া। নিভা ছোট ছোট চোখ করেছে, নিজের দিকে আঙুল তুলে বলল, ইনডাইরেক্টলি হাতি ডাকছেন আমায়? নয়ন কানের লতি ধরে তবাক পড়ে বলল, নাউজিবিল্লাহ, কি সব সি মার্কা কথা বলেন? আরে হাতি তো আমি, আপনি তো পিঁপড়া। আপনি আমাকে পিঁপড়া বললেন নয়ন ভাই? নিভা চোখ বড় বড় করে বলল। নয়নের মুখভঙ্গি পাল্টে গেল। প্রচণ্ড রকম আহত দৃষ্টি নিয়ে বলল, আমি কোন দিকে যাই? কোনো দিকে যেতে হবে না, একটু রাহুলকে ডেকে দেন তো নয়ন ভাই। নয়ন চোখ কপালে তুলে টেনে টেনে বলল, রাহুল? রাহুল আর আমি নয়ন ভাই? নিভা থতমত খেল। তোতলানো স্বরে বলল, ওই ওই একই কথা। আরে ডেকে দেন না প্লিজ। ভাই ডাকবেন না প্লিজ? কচি কচি মায়েগুলো ভাই ডাকলে কলিজায় লাগে। নিভা চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আপনি কি ডেকে দিবেন? নয়ন দরজা ধরে হেলে দাঁড়ালো। থাকলে তো ডেকে দেব, মানে কোথায় গিয়েছে? ছাদে। নিভা বোকা বনে গেল। ভুরু কুচকে মিনিট কয়েক তাকিয়ে দৌড় লাগালো ছাদের দিকে। ইস, এত কথা না বাড়িয়ে আগে ছাদে গেলেই দেখা হতো। তখন সকাল 10টা, রৌদ্রময় দিনের সাথে সুমধুর ঠান্ডা বাতাস। ছাদের পাটাতন হয়ে আছে ভয়াবহ গরম। ছাদঘরের টিনে ঢাকা চালে ঝিলিক দিয়ে উঠছে তীব্র রোদ। এত রোদের ঝলকানিতে তাকিয়ে থাকা দায়। আকাশ পরিষ্কার, নীল গাছ জুড়ে ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা মেঘনাদ। রাহুল পেছন থেকে গলা পরিষ্কারের শব্দ শুনতে পেল। সাথে সাথে হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিল দূরে কোথাও। পুরোটা দেখে নিভার বুক চিরে বেরিয়ে এলো। তীব্র হতাশ নিঃশ্বাসের সাথে বেরোলো তীব্র জ্বালা। অবাধ্য নির্লজ্জ মনটা বারংবার বলে উঠল, এই অসহায় মানুষটা ভালোবাসে কাউকে। এই দুঃখী চোখগুলো কারোর জন্য বছরের পর বছর স্বপ্ন বুনছে। এই নিঃসহায় মানুষটা অনেকগুলো বছর পার করে দিয়েছে কারোর পথ হচ্ছে। নিভার চোখ দুটো টলমল করে উঠল। কেন যে এই কথাগুলো ভাবলেই তার চোখ জ্বলে?
প্রাণ পড়ে, হৃদয় ঝলসে, বুঝতে পারে না মানুষ যা চায় প্রকৃতি তা দেয় না, বরং যেই জিনিসটা একজন দাবিদার থাকে সেই জিনিসটার জন্য আরেকজনের দাবি থাকতে হবে। এক মানুষকে নিয়ে কেন এত কাড়াকাড়ি? ভাবতে ভাবতে নিভার হঠাৎ মনে হলো, কেন আমাকে নিয়ে কারোর দাবি নেই, অথচ টিকলিকে নিয়ে মরণজনিত অসৌচ দাবিদার দুজন ব্যক্তির। ভাবনার ভাটা পড়ল তুরিবাজি রাহুলের কথায়। ও হ্যালো মিস, কোথায় হারিয়ে গেছেন? নিভা সম্ভিত ফিরে অস্বাভাবিকভাবে মাথা ঝাঁকি বলল, কোথাও না, আপনি এ সময় এখানে? রাহুল রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, ভাবলাম আপনি চলে যাবেন, তাই দেখা করে যাই। নিভা অদ্ভুত চোখে তাকালো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমার জন্য ছাদে এসেছেন? জি, আপনি কাল বললেন না আপনি সকালে চলে যাবেন, তাই এসে দাঁড়িয়ে আছি। কতক্ষণ থেকে? 8:30 থেকে দাঁড়িয়ে আছি। নিভা অবাক হলো, হঠাৎই সমস্ত গ্লানি, হিংসে, কষ্টে দূর হয়ে গেল। মূর্ছা গেল এতক্ষণের ভাবনীয় সমস্ত কষ্টকর বাণী। কেবল মনেতে বয়ে গেল অপার্থিব মেঘের সুর, যে সুর বাজে না কভু কোথাও, বাজে শুধু সেথা, যেথায় শুধু নিভার অন্তরের অন্তরস্থল। কখন চলে যাবেন? একা যাবেন? এ তো আর কিছুক্ষণ পরই, আদ্র ভাইয়ে রেখে আসবে। এরপর চুপ থাকা হলো কিছুক্ষণ। মুহূর্ত পার হলো শীতল হাওয়ায়, উত্তাপ রোদে। রাহুল আচম্বিত বলল, আমার কথা বলার বন্ধুর সঙ্গীটা চলে যাচ্ছে, আমি আবার একা হয়ে যাব। থেকে যান না, আমার সময় কাটবে না। এ মৃদু আর্তনাদজনিত কথাগুলোয় নিভার গাল বেয়ে টুপ করে পানি পড়ে গেল তপ্ত ছাদে। কেউ তাকে বন্ধু ভেবে হলেও কাছে চায়, কথা বলতে হলেও সারাক্ষণ চায়। ভেবেই মন প্রমোদন হৃষ্টতায় তুষ্ট হলো। পুলকিত ফুর্তিতে চোখ দুটো তৃপ্ত হলো। সহসা মলিন রূপে পরম যত্নে হেসে উঠল শুকনো ঠোঁট দুটো। ছাদের এক পাশের রৌদ্রস্নাত হাসনা হেনা গাছটা তখনও ঝরাচ্ছিল ফুল, বাতাসে ছড়াচ্ছিল মিষ্টি সুগন্ধ। তখন সকাল 11টা, প্রায় হয়ে যাওয়া দুপুরের কড়া উত্তাপ। অবিনশ্বর গরমে ত্যক্ত বিরক্ত হয়ে না চাইতেও টিকলি নিচে নেমে এলো। উদ্দেশ্য এক বোতল ঠান্ডা পানি ঢকঢক করে গিলে কলিজা ঠান্ডা করা। খুব নীরবে লুকিয়ে চুরিয়ে পা পা টিপে টিপে সিঁড়ি পার করলো, যাতে কারোর চোখে না পড়ে। এখন অবধি সে জামিলুর রেজার মুখোমুখি হয়নি। আল্লাহ আল্লাহ করছে যাতে আরও 2-3 দিন মুখোমুখি হতে না হয়। কিন্তু আশ্চর্যভাবে শায়লা আক্তারও কিছু বলেনি। ভীষণ অবাক কাণ্ড। বসার ঘরে আসতেই দেখা গেল সোফায় বসে আছে রুহুল হক আর আকিদা হক। টিকলির ভুরুজোরের নিজ দায়িত্বে কুঁচকে গেল। গোয়েন্দা নজরে কিছুক্ষণ তাকে থাকতে জামিলুর রেজা মেয়েকে দেখে বলে উঠলেন, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? যা খেতে বস, এখনও তো সকলের খাবার মুখে তুলিসনি। এত কাণ্ডকীর্তির পর জামিলুর রেজার মধুর ডাক শুনে টিকলির আত্মা রীতিমতো লাফিয়ে উঠল। বুকের ভেতর থেকে প্রবল শব্দে একটা টিপটির আওয়াজ শোনা গেল। কিছু তো একটা জটলা পাকিয়েছে। আকিদা হক উঠে এসে টিকলিকে জোর করে মিষ্টি খাওয়ালো। কোনো মতে চিবিয়ে গলা দিয়ে মিষ্টি নামিয়ে ফেলল টিকলি। শুকনো ঢোক গিলতেই দেখলো টায়রা নেমে আসছে। টিকলি চোখের ইশারে বোঝালো কি হচ্ছে। টায়রা ঠোঁট উল্টে বুঝালো, জানি না। আকিদা হকের সামনে এসে টায়রা দাঁত বের করে হাসি দিল। অতি ভক্তির সুরে বলল, আরে মামি যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিসের মিষ্টি খাওয়াচ্ছেন মামি? আকিদা হক টায়রার এহেন আচরণে ভীষণ মাত্রায় খুশি হলেন। রীতিমতো খুশিতে গদগদ করতে করতে বললেন, আরে টায়রা তুমিও খাও, নাও নাও, একটা দারুণ সুখবর আছে। টায়রা পুরো মিষ্টি মুখে নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো। এক পলকে মিষ্টি গলা দিয়ে নামিয়ে ফিসফিস করে বলল, বলেন কি মামি, এই বয়সে শেষ পর্যন্ত এই বয়সে সে লজ্জা শরমের মাথা খেয়ে সুখবর নিয়ে আসলেন? এত বড় ছেলে ভাগ্নিদের সামনে এসব আস্তাগফিরুল্লাহ মার্কা কাজ করে বসলেন। পাশ থেকে টিকলি ফিক করে হেসে দিল। আকিদা হক কটমট করে তাকে আরেকটা মিষ্টি পট করে ঢুকিয়ে দিলেন টায়রার মুখে। বড় বড় পা ফেলে আবার গিয়ে সোফায় বসলেন। রুহুল হকের মুখ কোনো কারণে থমথমে এবং চিন্তিত। আকিদা হক সেই রকম হাসি হাসি মুখে বললেন, তা দুলা ভাই, বিয়ের ডেটটা এবার ফিক্সড করে ফেলা উচিত। রুহুল হক চিবিয়ে চিবিয়ে বললেন, আগে তো ছেলেমের অনুমতি নাও। আকিদা হক হাত নাড়িয়ে মাছি তারাবার ন্যায় বললেন, অনুমতি নেওয়ার কি আছে? দুলাভাই তো নিজেই প্রস্তাব দিলেন, তার মানে টিকলির মতামত নিয়েই দিয়েছেন। কি টিকলি, তাই তো? আর বাকি রইল রাহুল।
রাহুল না করবে না? ফুপি অন্তপ্রাণ বলে কথা। শায়লা আক্তার বুক ফুলিয়ে মাথা দুলিয়ে হাসলেন। এরপর আবারও চলল তাদের কথোপকথন। পুরোটা সময় টিকলি নীরব দর্শক হিসাবে সবকিছু শ্রবণ করে গেল। তার মানে এর জন্য কি এত আদর সোয়াগ? এত তাড়াতাড়ি কিভাবে কি করে এসব হতে পারে? রাহুল ভাইয়ের সাথে বিয়ে কিভাবে সম্ভব?